স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। একটা মানুষ রূপী জানোয়ার, আপনার এই নির্দয় অত্যাচারী চেহারাটা কোনোদিনও দেখতে চাই না আমি, কোনোদিনও না। সদ্য অঙ্কুরিত অনুভূতির কাছে ঈশানীর কথাগুলো ছিল হৃদয় ছিঁড়ে ফেলার মতোই যন্ত্রণাদায়ক। তবু কেন যেন প্রত্যুত্তর করল না মাফিয়া বস। মহাবিষ্টের ন্যায় নিষ্প্রভ উচাটন দৃষ্টি মেলে আনমনে চেয়ে রইল মেয়েটার দিকে। গভীর চোখের এলোমেলো দৃষ্টির অনুভূতির ভাষা খুঁজতে গেল না ঈশানীর। তপ্ত শ্বাস ছেড়ে দ্রুত পায়ে ত্যাগ করলো অফিস রুম, অতঃপর গট গটিয়ে এগিয়ে গেল করিডোর ধরে। অথচ এই একই জায়গাতে একই ভঙ্গিমায় ঠাঁই দাঁড়িয়ে ইরিশ। ঈশানী নেই এখানে, চলে গিয়েছে অনেকক্ষণ। দরজার কাজটা নিছকে ফাঁকা পড়ে আছে, তাও একবারের জন্য চোখ ঘোরালো না ইরিশ। ভ্যানিলার ওই মিষ্টি সুবাসটা এখনো উপস্থিত, যেন সামনেই দাঁড়িয়ে আছে স্বয়ং সাকুরা। কথার জোয়ারে কুলকুলিয়ে উগড়ে দিচ্ছে ভেতরে রাগ, ঢাক, অভিমান, বিরক্তি, সমস্তটা। আর বিনা প্রতিক্রিয়ায় সেগুলো মন দিয়ে শুনে যাচ্ছে ইরিশ। তখন থেকে স্থির দাঁড়িয়ে আছে মাফিয়া বস, চোখে মুখে অস্তিত্বহীন ব্যথার সুপ্ত অবয়ব। অফিস কক্ষ ত্যাগ করার সময় তুষার বিনা বাক্যে সেদিকে চাইল একবার, অতঃপর দীর্ঘশ্বাস ছেড়ে ভঙ্গুর সত্তাটাকে অতিক্রম করে নরম স্বরে বলল, এভাবে নিজের সঙ্গে নিজের অঘোষিত যুদ্ধটা না বাঁধালো পারতেন এরিস। এবারও নির্বিকার মাফিয়া বস শূন্য অভিব্যক্তিতে চোখ ঘোরালো শুধু। ধূসর গহ্বরে হিংস্রতার বদলে হানা দিয়েছে অসহনীয় যন্ত্রণা। সেদিকে কয়েক মুহূর্তের বেশি তাকিয়ে থাকতে পারল না তুষার। সহসা ঝটপট চোখ নামিয়ে লম্বা পা ফেলে সম্মুখে এগিয়ে গিয়ে ছোট করে জানালো, আসছে। তুমি এভাবে চলে যাচ্ছ, আমি খুশি হতে চেয়ে পারছি না ইস্যু। বহুদিন বাদে ভবনের ফ্রন্ট গেটে এসে দাঁড়িয়েছে ঈশানী। বিশাল কংক্রিটের আস্তরে ফুটে ওঠা সর্পিলের চিকচিকে অবয়ব। পুরো গেটটাই বানানো হয়েছে জঙ্গলের ভয়ানক সব জন্তু জানোয়ারের জীবন্ত দানবীয়তাকে ভিত্তি করে, যেন কোনো হিংস্র পিশাচের সর্বগ্রাসী সাম্রাজ্যের হাতছানি। ঘুণাক্ষরে এক পা ভেতরে গেলেই মুখোমুখি হতে হবে ভয়ঙ্কর সব জাদুকরী বাস্তবতার। ফ্লোরা খুব ভালো করেই জানে এই জায়গাটা থেকে বের হওয়া ঈশানীর জন্য কতটা সৌভাগ্যের। সেখানে খারাপ লাগার তো প্রশ্নই ওঠে না। তাও কেন যেন এই মুহূর্তে দাঁড়িয়ে নিজের আবেগটুকু সংবরণ করতে পারছে না মেয়েটা। নিশ্চুপ ঘর কোনো ঈশানী কত সহজেই না বন্ধু হয়ে গিয়েছিল, কতগুলো দিন একসঙ্গে কাটিয়েছে, কত হেসেছে ওরা দুজন, অথচ এখন দুজন আর চলার পথ বেঁকে গেল দুদিকে। জীবনে কখনো আর ফ্লোরা আর ঈশানীর দেখা হবে কিনা অনুমান করা দুষ্কর, কারণ আর যাই হোক ঈশানী নিশ্চয়ই কল্পনাতেও কোনোদিন পা রাখবে না এই পাপের দুনিয়ায়। যদিও ডেস্টিনি খুব অদ্ভুত একটা জিনিস। ডেস্টিনির প্রভাবে অনেক ধরনের মিরাকল ঘটে জীবনে। এই যেমন পেন্ট হাউস থেকে অকস্মাৎ মুক্তি পাওয়ার ঘটনাটা ছিল ঈশানীর ভাবনার অন্তরায়। ভেবেই নিয়েছিল পেন্ট হাউসের এই অসহনীয় দিনানিপাত ওকে মৃত্যু অবধি পৌঁছে দেবে, কিন্তু ডেস্টিনি পরিবর্তন হলো। সত্যি সত্যি ফিরে যাচ্ছে ঈশানী। মাফিয়া বস এরিশ ঈশানীর কাছে হেরে গিয়েছে, বাধ্য হয়েছে মুক্তি দিতে, অথচ ফ্লোরার কান্নার তোরে বিজয়ের আনন্দটুকু ক্রমশ ফিকে লাগছে হৃদয়ে। গেটের সামনে গাড়ি দাঁড়িয়ে প্যাসেঞ্জার সিটে বসে আছে তুষার। কারো সঙ্গে কথা বলায় ভীষণ ব্যস্ত সে। মেয়েদের মেলোড্রামায় গা ভাসানোর বিন্দুমাত্র ইচ্ছে কিংবা ধৈর্য কোনোটাই নেই। হৃদয়টাকে খানিক সংযত রেখেও শেষমেশ মনের জোরে পেরে উঠল না ঈশানী। কান্নায় ভেঙে পড়ে নমনীয় হাতে আঁকড়ে ধরল রুশো মেয়েটাকে। ওর সরু কাঁধে চিবুক ঠেকিয়ে ফুপিয়ে কম্পিত স্বরে বলল, রাশিয়াতে এসে আমার সঙ্গে সত্যিই যদি ভালো কিছু হয়ে থাকে তবে সেটা শুধু তুমি ফ্লোরা। তোমার জন্যই বোধহয় এত ঝড়ঝাপটার মাঝেও ভালো ছিলাম আমি। দুঃখ, বিষণ্ণতা সব কিছু ভুলে তোমার মতোই উচ্ছ্বাসিত মনে খুশি ভাগাভাগি করতাম সন্তর্পণে। তুমি আমার সত্যিকারের বন্ধু ফ্লোরা। আমি কোনোদিনও ভুলতে পারবো না তোমায়, আর না তো তোমার সঙ্গে কাটানো এই বিভীষিকাময় দিনগুলো। কিন্তু বিশ্বাস করো, আমি আর এখানে ফিরতে চাই না কোনোদিন। এই পেন্ট হাউসে আমায় ধোঁকা,
অপমান আর আতঙ্ক ছাড়া কিচ্ছু দেয়নি। আমি চাই না এই পাপের শহরে পা রাখতে আর কথার মাঝপথেই থমকে গেল ঈশানী, যখন দেখতে পেল দোতলার বেসমেন্টের খোলা বারান্দায় স্থবির চিতে দাঁড়িয়ে আছে এই শিবান। কিছুটা কৌতূহলী হয়ে সেদিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটা। দেখতে পায় ফর্মাল গেটআপে পকেটে হাত গুজে এদিকেই চেয়ে আছে লোকটা, চিরাচরিত কঠোর দৃষ্টিতে কিছু একটা অনুপস্থিত। ঈশ্বর চোখে চোখ পড়া মাত্রই ধারালো অভিব্যক্তিতে আধারের প্রগাঢ়তা দ্বিগুণ হয়ে এসেছে যেন। শূন্য চোখ দুটোতেই জড়ো হয়েছে বিষাদের ঘনঘটা, কেমন যেন ব্যথাতুর নিষ্প্রাণ চাহনি। এটা নিশ্চয়ই কেবল বিষাদ নয়, তার চেয়েও বেশি কিছু। কিন্তু কি? মস্তিষ্ক গহ্বরে আচানক হামলে পড়া আগুনের ফুলকির ন্যায় দলা পাকানো প্রশ্নে থমকালো ঈশানী। হৃদয়হীন লোকটা নিগুড় নয়নে এদিকেই চেয়ে আছে এক দৃষ্টে। চোখগুলো এখন অন্যরকম ঠেকলো ঈশানীর নিকট। ফলস্বরূপ ঈশু নিজেও এরিসের পানে চাইল এক পল। শেষবারের মতো মিলন ঘটল দুই জোড়া অক্ষিপুটের। প্রথম দিনের মতো হিংস্রতা কিংবা প্রতিহিংসা নয়, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে এক জোড়া চোখে স্থান পেয়েছে কলুষিত ঘৃণার অভিমানী আন্দোলন, আর অন্য জোড়ায় প্রবল ব্যাকুলতা। এরই মাঝে ডাক পড়ল তুষারের। হারি আপ, লেট হয়ে যাচ্ছে। তুষার তারা দিতেই পেছনে ঘুরে ঈশানী হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ধীর কদমে গাড়ির অভিমুখে এগিয়ে গিয়ে আরও একবার ঘাড় ফিরিয়ে তাকার অরণ্য নামক উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। অতঃপর সেভাবেই এগিয়ে উপলব্ধি করে সেই বিহৎ করানো নির্জীব চোখ দুটোতে বোধহয় অসহনীয় যন্ত্রণা ছিল এখন। সেই সঙ্গে ছিল ব্ল্যাক হোলের মতোই ধ্বংসাত্মক বিভীষিকা। দোতলার বেসমেন্ট ছাড়িয়ে ঝড়ের বেগে উপরে উঠছে এলিভেটরটা। গন্তব্য চিরাচরিত মাফিয়া পেন্ট হাউস। এলিভেটরের মধ্যে ঠায় দাঁড়িয়ে এরিস। হৃদয়হীন লোকটার ভেতরে ঠিক কিরূপ ঝোড়ো হাওয়া বইছে সেটা আদৌ অনুমান করা না গেলেও হিংস্র চোখের অকস্মাৎ পরিবর্তিত হওয়া শিশু সুলভ ব্যাকুল চাহনি অনেক কিছুই বলে দেয়। মুখে প্রকাশ না করলেও স্পষ্ট বুঝিয়ে দেয় ভেতরের অপ্রকাশিত অনুভূতিরা অসহনীয় বেদনায় নীল হয়ে যাচ্ছে। এরিসের ব্যতিগ্রস্ত মন এমন একটা মেয়েকে বেছে নিয়েছে যে কিনা নিজের হাতে নিপীড়িত। একাধিকবার যাকে আঘাত করেছে ও কথার বারুদে ঝলসে দিয়েছে নাজুক হৃদয়টা। এমনকি একজন খারাপ মেয়ে বানানোর জন্য যা যা করতে হয় ঠিক তাই করেছে। অথচ পরিশাচিক সত্তার বাইরে গিয়ে ওই মেয়েটার জন্যই বারবার বিচলিত হয়েছে ওর কলুষিত আবেগহীন চিত্ত। মাফিয়া বস দুর্বলতার ঊর্ধ্বে, কিন্তু এই মুহূর্তে এরিসের নিজেকে পৃথিবীর সবচেয়ে দুর্বল আর বোকা মানুষটি মনে হচ্ছে, যার পাথর হৃদয়টা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে ওই সাধারণ মেয়েটার জন্য। ইচ্ছে করছে অস্ত্রাগার থেকে সবচেয়ে শক্তিশালী মেশিন গানটা নিয়ে বেরিয়ে পড়তে, পুরো শহরে লকডাউন লাগিয়ে দিয়ে ওই মেয়েটাকে আবারও নিজের কাছে এনে বন্দি করে রাখতে। কিন্তু তা তো সম্ভব নয়। যুদ্ধ বাঁধিয়ে হলেও পছন্দের জিনিস কেড়ে নেওয়া এরিসের ধর্ম। অথচ কারোর মনের দখলদারি কিভাবে কেড়ে নিতে হয় সে কৌশল জানা নেই মাফিয়া বসের। এমনকি এটাও জানা নেই কারো হৃদয় থেকে কিভাবে মুছে ফেলতে হয় পাহাড় সম ঘৃণার আস্তর। জানা থাকলে হয়তো ওই ভীত সরল মেয়েটার চোখ থেকে ঘৃণাটুকু সবার আগে মুছে ফেলতো এরিস। কারণ ওই গভীর নীল চোখে ঘৃণার জোয়ার মোটেই সহ্য হয় না ওর। যেন পৃথিবী কাঁপিয়ে বিদ্রোহ করে ওঠে মাফিয়া বসের সমগ্র অস্তিত্ব। হুঙ্কার ছেড়ে বলে, পুরো পৃথিবী আমাকে ঘৃণা করার অধিকার রাখলেও তুমি রাখো না। তোমার এই অদ্ভুত নীল চোখের ঘৃণা পৃথিবীর সমগ্র ঘৃণার তুলনায় 1000 গুণ বেশি শক্তিশালী, যা আমার পাপিষ্ঠ হৃদয়টাকে যন্ত্রণায় দগ্ধ করে দেয় ক্রমাগত। অথচ শেষ অবধি ওই নীল চোখে কেবল ঘৃণাই দেখে গেল ইরিশ। এটা বোধহয় ওর প্রাপ্য। আর যাই হোক, একটা ব্লাডি মনস্টারকে কেউ ভালোবাসতে পারে না, বাঁচতে পারে না। ভবনের শেষ মাথায় এসে থামলো এলিভেটর। দরজার পাসওয়ার্ড দিয়ে ভীরু কদমে ভেতরে প্রবেশ করলো ইরিশ। 1 পা 2 পা 3 পা, ব্যাস
থমকে গেল পদধ্বনি। ক্রমশ স্থবির হয়ে পড়ল দানবীয় শরীরের সমস্ত শক্তিবল। নিগুড় শূন্যতায় আচ্ছাদিত হতে লাগলো মস্তিষ্কের শিরা উপশিরা। নির্জীব দৃষ্টি ফেলে চারিদিকে চোখ ঘুরালো সে। লাউঞ্জ, কিচেন কাউন্টার, ছাদ বারান্দা, স্টাফ কোয়ার্টার, সব কিছুতে নেমে এসেছে ভয়াবহ শূন্যতা। চারিদিকে ফকফকে আলোক রোশনাই, তাও কালো লাউঞ্জের প্রখার তমসায় ঘোলাটে লাগছে নেত্রদয়। কোথাও নেই সাকুরা, কোথাও না। শ্বাসরুদ্ধ হয়ে আসছে এরিসের, যেন চোখের সামনে সব কিছু অচেনা। পুরো পেন্ট হাউস জুড়ে উপচে পড়ছে আভিজাত্য। কোনো খাত নেই, কোনো কমতি নেই, তবু সে যেন অনুপস্থিতিতে অহেতুক ফিকে লাগছে সব। জীবনে প্রথমবার কারণ অনুপস্থিতি নীরবে পোড়াচ্ছে ওকে। হৃদযন্ত্রে হাতুড়ির মতো আঘাত করে ক্রমাগত বুঝিয়ে দিচ্ছে একটা অস্তিত্বের প্রয়োজনীয়তা। এটা কোনো সুপ্ত অনুভূতি ছিলই না, এটা ছিল অনুভূতির জলোচ্ছ্বাস, যে জলোচ্ছ্বাসের বহুল তীব্রতায় অজান্তেই গড়িয়ে গিয়েছে আত্মসংযমের কঠোর প্রাচীর। প্রেমানুভূতির শীতল বাড়িধারায় সিক্ত হয়েছে পাথর হৃদয়। কিন্তু বিধিবাম এতগুলো দিনেও সামান্যতম গভীরতা আজ করতে পারেনি মাফিয়া বস। কেন এসেছিল আমার জীবনে? কেন কেন তোমাকে উপেক্ষা করতে পারিনি আমি? কেন এবার তোমাকে পাগলের মতো মিস করছি এখন? আই হেট দিস ফাকিং ইমোশন। দু হাতে চুল খামচে ধরে আনমনে গর্জে ওঠে এরিস। ক্ষিপ্রতার শিকার হয় পায়ের কাছে অবস্থানরত নান্দনিক সেন্টার টেবিলটা। কাশ ভাঙার ঝনঝন আওয়াজে এপাশ ওপাশ থেকে লুকিয়ে চুরিয়ে উকিয়ে দেয় স্টাফরা। তাতে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ না করেই সামনে এগোয় এরিস। প্রচণ্ড ক্রোধের বশবর্তী হয়ে অতর্কিতে হাতের কাছে যা পায় সেটাকেই ছুঁড়ে ফেলে দেয় দিক বিদিক। মুহূর্তেই কাচের টুকরো আর ভাঙা আসবাবে ভরে ওঠে লাউঞ্জের তকতকে মসৃণ মেঝেটা। যুদ্ধটা যখন মনের সঙ্গে মস্তিষ্কের হয়, তখন দ্বিধাগ্রস্ততা হয় কেবলই রসিকতা। এরিস কোনোভাবেই পারছে না নিজের অনুভূতিকে সামাল দিতে, পারছে না ওই পান পাতার মতো আদুরে মুখটা মানুষ পর থেকে এক মুহূর্তের জন্য সরিয়ে দিতে। চোখে ঈশানী ছিল শুভ্র মেঘের মতো নমনীয়, যা পৃথিবীর সকল রুক্ষতাকে এক নিমেষে গলিয়ে দিতে সক্ষম। কিন্তু সেই নমনীয়তাটুকু এখন আর অবশিষ্ট নেই। সমিষ্ট ভ্যানিলার সুঘ্রাণ নেই, নীল চোখের অভিমানী চাহনি নেই, নুপুরের রিন রিনে আওয়াজ নেই, কোথাও খিলখিল হাসির ঝঙ্কার নেই। সর্বোপরি সাকুরা নেই, 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 কোথাও নেই। আবারও হাতের কাছে ইনডোর প্ল্যান্টটা সশব্দে ছুঁড়ে মারে এরিস। ঈশানীর অনুপস্থিতি ওকে ক্রমশ উন্মাদ বানিয়ে দিচ্ছে। এগিয়ে সিঁড়ির কাছে এসে দ্বিতীয়বারের মতো থমকালো মাফিয়া বস। কি মনে করে সামনে পা বাড়িয়ে গতিপথ পাল্টালো ফির। এগিয়ে গেল ঈশানীর 12x12 ফিটের ছোট্ট রুমটার দিকে। রুমের সামনে দাঁড়িয়ে এক চিলতে তপ্ত শ্বাস ছেড়ে হাত বাড়িয়ে ঠেলে খুলল দরজাটা। তৎক্ষণাৎ ভ্যানিলার হৃদয় নিংড়ানো সুবাসটা হানা দেয় ওর নাসারন্ধ্রে। এতক্ষণে শ্বাস প্রশ্বাস কিছুটা স্বাভাবিক হলো যেন। ভেতরে দানা বাঁধা ধ্বংসাত্মক যুদ্ধটাও ক্ষণিকের মাঝে বিলীন হয়েছে মুগ্ধতার আড়ালে। লিভ। কক্ষের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতায় কার্যরত স্টাফগুলোকে কঠোর স্বরে আদেশ করে ইরিশ। তৎক্ষণাৎ মাফিয়া বসকে কুর্নিশ জানিয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করে তারা। সকলে বেরিয়ে যেতেই প্রকম্পিত গতিতে ভেতরে পা বাড়ায় ইরিশ। এই স্নিগ্ধ সুবাসটা ক্রমান্বয়ে স্মৃতিকে জীবন্ত করে দিচ্ছে ওর। ঘরের আনাচে কানাচে প্রত্যেকটা জিনিস কেবল ঈশানীকেই মনে করিয়ে দিচ্ছে। একজোড়া ভীত নীল চোখ, অসাধারণ সেই নাচের ভঙ্গিমা, মেকিয়ে আত্মবিশ্বাস ধরে রাখার বৃথা প্রচেষ্টা, এমনকি যাওয়ার আগে ঠোঁটের অতর্কিত মিলন, যা কোনো দিন ভুলতে পারবে না ইরিশ। যদিও তা ছিল একপাক্ষিক, এটার জন্য হয়তো ভবিষ্যতে আরও বেশি ঘৃণা করবে ঈশানী ওকে। তাও শুধুমাত্র এই একটা ব্যাপারে অনুশোচনা নেই ইরিশের।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। ভাবনার জগৎ ছাপিয়ে ধীরে ধীরে স্টাডি টেবিলটার দিকে এগিয়ে যায় ইরিশ। সেখানে কলমটা পড়ে থাকলেও ডায়েরিটা অনুপস্থিত। এই রুমটা ছিল জেলখানার মতোই একাকী আর অসহনীয়। মোবাইল, ইন্টারনেট, এমনকি যোগাযোগের জন্য ফ্যাক্স মেশিনটাও ছিল না। ফ্লোরার রুমে তাও ফ্যাক্স মেশিন রয়েছে, এখানে সেটাও দেওয়া হয়নি। অবশ্য দেওয়ার কথাও নয়, এরিশ তো মেয়েটাকে টর্চার করতে রেখে দিয়েছিল। নিজের ক্ষমতা আর কাঠিন্যতার জোরে বাধ্যগত মেয়েটা ওর বশ্যতা স্বীকার করাতে চেয়েছিল। ভাগ্যের পরিহাসে হলো তার উল্টোটা। ডেস্টিনি সব কিছু পাল্টে দিয়েছে। মাফিয়া বস হাজার চেয়েও নিজের মনের উপর কর্তৃত্ব ফলাতে পারেনি, আর না পেরেছে নাজুক মেয়েটাকে শেষ অবধি নিজের অন্ধকার সাম্রাজ্যে বন্দি করে রাখতে। উল্টো নিজের অজান্তেই নিপতিত হয়েছে প্রণয়ের দিশাহীন নলে। টেবিলের উপর অযত্নে ফেলে রাখা তুচ্ছ কলমটার দিকে দুনিয়ার সবটুকু মনোযোগ স্থির রেখে চাপা দীর্ঘশ্বাসের মাধ্যমে ভিতরের আহত বাতাসটুকু ঠেলে বের করলো ইরিশ। অতঃপর হাত বাড়িয়ে ছুলো কলমটাকে। তুচ্ছ বস্তুটিকে অহেতুক নাড়াচাড়া করে সেদিকেই নিগুড় দৃষ্টি ফেলে আহত স্বরে বলে উঠল, I know. I was never the healer. I was always the burden to you. Yet I miss you. I miss you like a hell. কলমটাকে এত কাতর হয়ে স্পর্শ করছিল যেন মনে হচ্ছিল এটা কলম নয়, স্বয়ং ঈশানী। পর মুহূর্তেই পেছন থেকে ওর নাম ধরে ডেকে উঠল কেউ। এরিশ। ভাবনায় ছেদ গড়ল মাফিয়ার। চট করে পেছনে ঘাড় ঘোরাতেই দেখলো ফ্লোরা দাঁড়িয়ে। এরিশ পেছনে ঘোরার সঙ্গে সঙ্গে ওকে মাথা নুয়ে কর্নিশ জানালো ফ্লোরা। কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আসলে ইস্যু এই পেন্ট হাউস থেকে পাওয়া কোনো কিছুই সাথে করে নিয়ে যায়নি, তাই ঘরটা পরিষ্কার করার নির্দেশ আমিই দিয়েছিলাম স্টাফদের। ফ্লোরার কথায় হতচকিত হলো ইরিশ। কৌতূহলে ভ্রু কুঞ্চিত করে সশব্দে টান মেরে খুলে ফেলল অ্যান্টিকের ছোট্ট আলমারিটা। দেখলো ঈশানীর পরিহিত ফ্রক থেকে শুরু করে ওভারকোট, এমনকি উলের তৈরি সোয়েটার আর গ্লাভসগুলোও এখানে রাখা। পুরো আলমারিতে একপল চোখ বুলিয়ে তীর্যক স্বরে প্রশ্ন ছুড়ল ইরিশ। নেয়নি কেন? বলেছি এখানকার কোনো কিছুই প্রয়োজন নেই ওর। ও, ছোট্ট করে প্রত্যুত্তর করল ইরিশ। ফ্লোরা চলে যাওয়ার জন্য উদ্যত হয়ে ফের পেছনে ঘুরে শুধালো, তাহলে কি স্টাফদের? না। বাক্য শেষ করার আগেই প্রসঙ্গে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে ইরিশ। গমগমে আওয়াজে বলল, এটা যেমন আছে তেমনই থাকবে। অহেতুক পরিষ্কার করার কোনো দরকার নাই। ইরিশের হঠাৎ রুম নিয়ে তৎপরতা দেখে হতবাক হলো ফ্লোরা। তাও কথা না বাড়িয়ে হ্যাঁ সূচক মাথা দোলালো নির্লিপ্তে। অতঃপর ইরিশকে একা রেখেই তাড়াহুড়ো করে আড়ষ্ট কদমে ওই জায়গা থেকে প্রস্থান করলো মেয়েটা। ফ্লোরা চলে গেলে আলমারির ভেতর থেকে নির্বিকারে ঈশানীর একটা ফ্রক বের করে আনে ইরিশ। কোনো কিছু না ভেবেই বিষামাল হয়ে অতর্কিতে নাক ডোবায় তাতে। আলমারিতে পড়ে থাকার দরুন ভ্যানিলার সুঘ্রাণটা ফিকে হয়ে এসেছে যেন। তবুও ইরিশের উদ্ভ্রান্ত মস্তিষ্ক জুড়ে প্রগাঢ় শিথিলতা ছড়িয়ে দিতে সাকুরার পরিধেয় এই ফিনফিনে ফ্রকটাই ছিল যথেষ্ট। মস্তিষ্ক কিঞ্চিত শিথিল হয়ে এলে তরতরিয়ে মাথা চাড়া দেয় ভেতরের দানবীয় পৈশাচিক সত্তা। একটা মেয়ের অনুপস্থিতিতে মাফিয়ার অসহায় বিবর্ণ চেহারার দিকে চেয়ে উপহাস করে ওঠে সে। অনুভূতির বিপক্ষে কঠোর অবস্থান নিয়ে বলে, পাইথন লিডারকে এতটা অসহায় মানায় না। এতে যোগ্যতার প্রশ্ন ওঠে। যত দ্রুত সম্ভব ভুলে যাবে এটাকে। ছিঁড়ে ফেল ওসব ইউজলেস কাগজ ফাগজ, নয়তো কোনো একদিন এই দুর্বলতা তোর ধ্বংসের কারণ হয়ে উঠবে। মনে রাখিস, ধ্বংস হয়ে যাবে তুই। মস্তিষ্কের ভাবনায় অগ্নুৎপাতের ন্যায় আচানক জ্বলে ওঠে ইরিশ। সহসা দানবীয় সত্তার গলা টিপে ক্রুদ্ধ স্বরে বলে ওঠে, অসম্ভব। এক পর্যায়ে রাগ আর অনুভূতির সংমিশ্রণে দ্বিধাগ্রস্ত হয়ে হাঁটু ভেঙে ধপ করে মেঝেতে বসে পড়ল হিমালয়ের ন্যায় অটল মানুষটা। সুঠাম পৃষ্ঠদেশ গিয়ে ঠেকল সরু খাটের কার্নিশে।
ঈশানীর জামাটাও তখনও এক হাতে মুঠিবদ্ধ। সেভাবেই মাথাটা শূন্যে এলিয়ে দিয়ে বিস্তার সিলিংয়ের দিকে দৃষ্টিপাত করলো সে। আশ্চর্য, সমগ্র সিলিং জুড়ে একই দৃশ্য ভাসমান। বুকের মাঝে তোলপাড় করে দেওয়া সেই গভীর নীল চোখ সেদিকে চেয়ে থেকে নিজের উপর বিদ্রুপ করে হাসল ইরিশ। পর মুহূর্তেই চোখে মুখে নেমে এলো বিষাদের ঘনঘটা। কিয়ৎক্ষণ অতিবাহিত হলো বিষণ্ণ নীরবতায়। পর মুহূর্তেই মহাবিষ্টের ন্যায় পূর্ণ দৃষ্টি মেলে ভাসমান নীল চোখের দিকে চেয়ে থেকে মতিভ্রমে বিড়বিড়ালো মাফিয়া বস। তুমি ছিলে মরীচিকার সাম্রাজ্যে এক ফালি পথের দিশা, আধার হৃদয়ের এক টুকরা আলোক শিখা। তুমি আমার নামে লেখা সেই পবিত্র নীল আকাশ, যার অধিকার থেকে স্বয়ং বিচ্যুত আমি, অথচ তুমি শুধুই আমার প্রেম আমার। কক্সবাজার, বাংলাদেশ। সূর্যের সোনালি রশ্মিতে জলজল করছে চারিদিক। দক্ষিণ থেকে ভেসে আসছে দোদুল্যমান উত্তাল সামুদ্রিক গর্জন। বৃক্ষ আচ্ছাদিত রাস্তার চারিপাশে মুঠো মুঠো সোনালি রোদের হাতছানি। বরফের মাঝে জমে নেই কোনো কিছু। গাছপালা, ঘরবাড়ি সব কিছু সতেজ। জানুয়ারি মাসের শেষ কয়েকটা দিন হওয়ায় জুৎসই শীতের রেশ এক। তবে রাশিয়ার অসহনীয় ঠান্ডার তুলনায় এই শীতটুকু নিছকই আরামদায়ক আর ভীষণ উপভোগ্য। কচি ঘাসে পতিত বিন্দু সম শিশির কণাগুলো যেন ঝুরো ঝুরো মুক্তদানা। 17 ঘন্টার লম্বা ফ্লাইটের ইতি টেনে ভোর রাতে ঈশানীকে নিয়ে ঢাকায় এসে পৌঁছেছে তুষার। সেখান থেকে হেলিকপ্টারে সোজা কক্সবাজার। আর এখন তুষারের ব্যক্তিগত রেঞ্জ রোভারটা ঊর্ধ্বশ্বাসে এগিয়ে যাচ্ছে ঈশানীদের শ্যাওলা পড়া ছোট্ট দোতলা বাড়িটার অভিমুখে। চোখে রোদ চশমা এঁটে নির্লিপ্তে গাড়ি ড্রাইভ করছে তুষার। মুখের উপর মাস্ক লাগানোর দরুন অভিব্যক্তি বুঝে ওঠা দায়। অন্তর্মুখী ঈশানী সেদিকে নজর দিল না খুব একটা। তুষারের কিসের এত দায়বদ্ধতা যে ওকে সুদূর রাশিয়া থেকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিচ্ছে? মাফিয়ারা তো এতটা সদয় হয় না। প্রশ্নটা মনে এলো, মুখে প্রকাশ করার ইচ্ছে জাগেনি ঈশ্বর। সহসা ঘাড় ফিরিয়ে সন্তর্পণে নামিয়ে দিয়েছে গাড়ির টেন্টেন জানালা। জানালা নামাতেই এক ছত্র দমকা বাতাসে শরীরের লোম খুব দাঁড়িয়ে গেল নিমেষে। বহুদিন বাদে ভেজা মাটির সোদা গন্ধে প্রাণ জুড়িয়ে এলো। ঈশানী এখন ভীষণ খুশি। চোখে মুখে জড়ো হয়েছে উপচে পড়া প্রফুল্লতা। জানালায় চিবুক ঠেকিয়ে এতটা বিভোর নয়নে চারিদিকে অবলোকন করছে যেন সব কিছুই ওর কাছে নতুন। ঠোঁটের আগায় লেপ্টে আছে সত্য জন্মানো শিশুর ন্যায় এক চিলতে বিমোহিত হাসি। অশ্রুসিক্ত দুনয়ন। ঈশানী জানে না এতগুলো দিন বাদে বাড়িতে ওর জন্য ঠিক কী অপেক্ষা করছে। জানতে চায়ও না। এই মুহূর্তে বেঁচে ফেরার আনন্দের তুলনায় ওর নিকট সব কিছু তুচ্ছ। সব। আই থিঙ্ক এটাই তোমাদের বাড়ি। গাড়িটা স্থির হতে না হতেই সম্বিত ফিরে পেল ঈশানী। হতচকিত নয়নে সামনের দিকে দৃষ্টিপাত করতে ওপাশ থেকে বহুক্ষণের নীরবতা ভাঙল তুষার। শ্যাওলাপাড়া দোতলা বাড়ি। অভিমানী অশ্রু জলে ভরে উঠেছে চোখের কার্নিশ। কণ্ঠনালী রোধ করছে জমে থাকা কান্নার জোয়ার। নিজের সুপরিচিত বাড়িটার দিকে এক পল দৃষ্টি বুলিয়ে তুষারের পানে ঘাট ঘুরিয়ে সবেগে মাথা নাড়ালো ঈশানী, যার অর্থ হ্যাঁ, এটা আমাদের বাড়ি। অতঃপর তড়ি ঘড়ি করে গাড়ি থেকে নেমে গেল ঈশানী। আনন্দে আত্মহারা হয়ে দু কদম এগিয়ে গিয়ে ফের ঘুরে এলো গাড়ির দিকে। দ্বিধাগ্রস্ত হস্তে টোকা দিল জানালায়। তুষার ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, এমন সময় হঠাৎ জানালায় কড়া নাড়ার আওয়াজে কাজ নামালো সে। দেখলো মাথাটা আলতো নড়িয়ে এদিকেই তাকিয়েছে ঈশানী। সরল কপালে ভাঁজ পড়ল তুষারের। প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুট স্বরে শুধালো, কিছু বলতে চাও? এত দূর পৌঁছে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইতস্তত কণ্ঠে সম্মোহনী বাক্যটুকু শেষ করলো ঈশানী। তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো তুষার, ইটস মাই ডিউটি। ও, আনমনে শব্দটা উচ্চারণ করলো ঈশানী। পরক্ষণেই জিভের ডগায় অধর ভিজিয়ে কিঞ্চিত দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, আপনি চাইলে বাড়ি আসতে পারেন। নো থ্যাঙ্কস। তুষারের প্রত্যুত্তরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে মেয়েটা, যেন না করাতে খুব জোর বেঁচে গিয়েছে। সেভাবেই ফের এগিয়ে যায় বাড়ির দিকে।
তখনই গাড়ির মধ্যে থেকে আরেক দফা বাক্য ছড়ল তুষার। পেছন থেকেই রাশ ভারী কণ্ঠে বলে উঠল, মুক্তির আনন্দে আত্মহারা হয়ে ভুলবশত সেই মানুষটাকে রাগিয়ে দিও না, যে কিনা এক নিমিষে তোমার সব স্বাধীনতা হরণ করার ক্ষমতা রাখে। নিজেকে অন্য কারোর সম্পদ ভেবে জীবন অতিবাহিত করার অভ্যেস করে নাও। একটা কথা মাথায় রেখো, পৃথিবীর যে প্রান্তে থাকো না কেন, ইউ আর অলওয়েজ আন্ডার হিজ আইস। এখন অব্দি তুষারের মুখ থেকে এতগুলো একসঙ্গে কথা কখনোই শোনেনি ঈশানী। তার উপর কথাগুলো ছিল বেশ গভীর আর রহস্যময়। অগত্যা কথার ভাবার্থ বুঝতে এগিয়ে এলো ঈশানী। ছটপট করে শুধালো, কি বলেন ঠিক বুঝতে পারিনি, যদি আরেকবার বলতেন। ঠোঁট বাঁকিয়ে ফিচেল হাসলো তুষার, জবাব দিল, You know what? Alpha male always protect his mate, but an alpha animal just destroyed everything for his mate. তাই একটু সাবধানে থাকতে বলেছি। দ্যাটস ইট। এবার যেন কৌতূহলের পারদ দ্বিগুণ হলো ঈশানীর। সংশয়ে ধুকপুক করে উঠল অন্তঃকরণ। কথাগুলো মস্তিষ্কে সাজিয়ে পুনরায় প্রশ্ন করবে। আগেই সশব্দে গিয়ার টেনে হাওয়ার বেগে দৃষ্টি সীমানার অগোচরে আড়াল হয়ে গেল তুষার। অগত্যা ছুটে চলা কালো গাড়িটির দিকে অযাচিত নয়নে তাকিয়ে নিঃশব্দে শুষ্ক ঢোক গিলে ঈশানী। মনে মনে ঝাঁঝিয়ে উঠে বলে, ফালতু মাফিয়া। দুপুর গড়িয়ে বিকেল প্রায়। সকালের শীতের রেশ কাটেনি এখনো। পিঠ পিছলে যাওয়া নরম রোদটুকু এরই মাঝে এলিয়ে পড়েছে পশ্চিমে। হালকা কুয়াশায় ধূসর হয়ে এসেছে ধরণী। বিকেল হতে না হতেই চট্টগ্রাম সি আর বি পাহাড়ে শুরু হয়েছে জনসমাগম। ছোট বড় মাঝারি থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড়। এক নজরে পর্যবেক্ষণ করলে কখনো চোখে পড়ে হাতে হাত রেখে প্রণয় বিলানো নাজুক কপত কপতি, কলেজ ফাঁকি দেওয়া সরগরম বন্ধুদের চায়ের আসর, কখনো আধো আধো পায়ে বেলুন হাতে ঘুরে বেড়ানো নিষ্পাপ আদুরে শিশু, কখনো সত্য বিবাহিত সুখী দম্পতি, তো কখনো জীবনের অনেকটা প্রহর একসঙ্গে অতিবাহিত করে আসা বৃদ্ধ যুগল। তবে এই মুহূর্তে সব কিছু ছাপিয়ে তুষারের সুকৌশলী মস্তিষ্কে গেঁথে গেছে একটা মেয়ে। মেয়েটা সেই তখন থেকে ওনার আড়ালে মুখ ঢাকা দিয়ে পথ অনুসরণ করছে। ব্যাপারটা সন্দেহজনক। অগত্যা ধীরে ধীরে প্রাচীন ভবনের দিকে এগিয়ে যেতে যেতে নিঃশব্দে রিভলভার লোড করে নিল তুষার। অতঃপর লোকচক্ষুর আড়াল হতেই খপ করে মেয়েটার দুহাত টেনে নিয়ে চেপে ধরল কংক্রিটের শক্ত দেওয়ালে। দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ স্বরে জিজ্ঞেস করল, সত্যিকার বল, কোন স্পাইর হয়ে কাজ করিস? তুষারের কথায় বিস্ময়ে হত বিহবল হলো মেয়েটা। চোখ দুটো কপালে তুলে উল্টো শুধালো, আশ্চর্য, কাজ করছি মানে? আর এভাবে তুই তুকারি করছেন কেন? ও পাশে সিনিয়ররা আছে, ডেকে এনে এমন র্যাক দিব না, জনমের মতো এইসব নাটক ফাটক ভুলে যাবেন। এভাবে স্মার্ট হওয়ার চেষ্টা করো না, স্পট ডেট বানিয়ে ছেড়ে দেব। কঠোর আওয়াজ বেরিয়ে এলো মাস্কের আড়াল থেকে। ওদিকে বিরক্তিতে ভ্রু কুচকালো মেয়েটা, দাঁত কিরমির করে বলল, শুনুন, নিজম কখনো ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করে না, কারণ আমি একটু ওভার স্মার্ট, বুঝেছেন? আর আপনি কোন খাতের মূলা বলেন তো? ওভাবে ধরে রেখেছেন কেন? কথা শেষ হতে না হতেই এক টানে তুষারের মাস্কটা খুলে হাতে নিল নিঝুম। মাস্কে হাত দেওয়ার কয়েক ন্যানো সেকেন্ডের মাঝে কপালে রিভলভার তাক করালো তুষার। অকস্মাৎ ঘটনাটি ঝড়ের গতিতে ঘটে গেল যেন। ওদিকে তুষারের মাস্ক খোলার পর থেকেই দৃষ্টিতে পলক ছাড়ছে না নিঝুম। দিন দুনিয়া ভুলে এক দৃষ্টে তাকিয়ে আসে সামনের মানুষটার দিকে। তামাটে বর্ণের সুদর্শন লোকটার মুখাবয়ব দেখে যতটা না বিমোহিত হয়েছে, বেশি আশ্চর্য হয়েছে কর্মকাণ্ডে। চোখ উঁচিয়ে কপালে তাক করানো রিভলভারের দিকে একপল নজর দিয়ে হতবাক হয়ে গেল নিঝুম। দু হাতে মুখ ঢেকে কণ্ঠে স্বকীয়তা ধরে রেখে বলল, ও অভুক পিস্তলও দেখিয়াছে। সত্যি সত্যি নাটক করছেন নাকি? আপনি নিশ্চয়ই হিরো। ভিলেন। গম্ভীর স্বরে জবাব দিল তুষার। হতাশায় মুখ দিয়ে চ উচ্চারণ করল নিঝুম, বলল, না, ভিলেনটা ঠিক মানাচ্ছে না, হিরো হলেই ভালো হতো। ঠোঁট পাকিয়ে ক্রুড় হাসল তুষার।
মেয়েটাকে ছেড়ে দিয়ে পেছনে ঘুরে লম্বা পা ফেলে এগিয়ে গিয়ে বলল, এ ভিলেন ইজ অলওয়েজ হিরো ইন হিজ ওয়ান মাইন্ড। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।